বন্ধুরা, প্রতিদিনকার মতো চলে এসেছি এনটিভির পর্দায়, সাথে নিয়ে প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে। তোমাদের সাথে আছে আমি এশা। বন্ধুরা, আজকের আয়োজনের শুরুতেই তোমাদেরকে জানিয়ে দেব বরেন্দ্র গবেষণা জাদুঘর সম্পর্কে কিছু তথ্য। 1910 সালে রাজশাহীতে এই অঞ্চলের প্রথম গবেষণা জাদুঘর বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রতিষ্ঠিত হয়। দীঘাপতিয়ার জমিদার প্রমথনাথ রায়ের পুত্র শরৎ কুমার, তার সহযোগী অক্ষয় কুমার মৈত্রেয় ও রমা প্রসাদ চন্দ এই জাদুঘরটি প্রতিষ্ঠা করেন। 1912 সালে বাংলার তৎকালীন গভর্নর লর্ড কারমাইকেল জাদুঘরটি পরিদর্শনে এসে এর সংগ্রহ দেখে মুগ্ধ হন এবং স্থানীয় জাদুঘর সংগঠকদের প্রত্নসম্পদ সংগ্রহ, সংরক্ষণ ও প্রদর্শনের স্বাধীনতা ঘোষণা করেন। 1964 সালে এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। বরেন্দ্র জাদুঘরের সংগ্রহের মধ্যে রয়েছে পাথর, ধাতু নির্মিত ভাস্কর্য, মুদ্রা, মৃৎপাত্র ও পোড়ামাটির ফলক, পাণ্ডুলিপি ও প্রাচীন দলিল প্রভৃতি। বন্ধুরা, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আলোকচিত্রী শাহাদাত পারভেজ। চলো তার সঙ্গে কথা বলি। কেমন আছেন ভাইয়া? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আপনাকে শুরুতেই স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আপনাকে ধন্যবাদ। তো ভাইয়া, আপনি তো আপনার পরিচয় হচ্ছে আলোকচিত্রী, তবে আপনার আরো অনেক পরিচয় আছে। আমরা আপনার কাছে অনেক গবেষণাধর্মী লেখাও পাচ্ছি, সেগুলো নিয়েও কথা বলবো পরে। তবে যেহেতু বললাম আলোকচিত্রী আপনার পরিচয়, তো সেটা নিয়ে কথা শুরু করতে চাইছি। তো আপনি তো দীর্ঘদিন ধরে আছেন আলোকচিত্র, এই বিষয়ের সাথে যুক্ত আছেন। তো শুরুটা কবে থেকে কিভাবে হলো সেই গল্পটা একটু জানতে চাইছি। আসলে আমি তো আলোকচিত্রী হওয়ার আগেও আমি লেখালেখি করতাম। হ্যাঁ, আমি যখন গ্রামে থাকতাম মফস্বলে, সে সময় থেকে আমি লেখালেখি করি। এবং লেখালেখি করি এই কারণে, যেহেতু আমি আসলে মানে অন্যতাগুলো, আমি কন্ট্রাস্টগুলো সমাজের বিভিন্ন ইয়েগুলো দেখতে পাই, সে সময় লেখালেখি শুরু করলাম। লেখালেখির একটা পর্যায়ে আমার মনে হলো যে আসলে প্রতিবাদের ভাষা হিসেবে লেখালেখিটাকে আমি প্রতিবাদের ভাষা হিসেবে নিয়েছিলাম। তো প্রতিবাদের ভাষা হিসেবে লেখালেখি যত না শক্তিশালী, সংবাদ যত না শক্তিশালী, তার চেয়ে বেশি শক্তিশালী আসলে ছবি, ক্যামেরা। তো আমি আসলে আমার আলোকচিত্র জীবনের সঙ্গে জড়িয়ে পড়লাম। সেটা সেই 1991, না না, সেটা আরো আগে 1999 সালে। এরকমই হচ্ছে গল্পটা। আচ্ছা, তো বলছেন যে 1989 সালে আপনি জড়িয়ে পড়লেন। তো জড়িয়ে পড়লেন, নিজেই ছবি তোলা শুরু করলেন নাকি শেখা শুরু করেছিলেন তখন থেকে? আসলে নিজেই ছবি তুলি, বুঝছেন। আমি আসলে যা কিছু করতে চাই নিজের আগ্রহ থেকে, নিজের চেষ্টা থেকে আমি আসলে হলাম। তারপরে আমি আসলে এলাম চঞ্চল ভাইয়ের কাছে ফটোগ্রাফি শিখতে, চঞ্চল মাহমুদ। তারপরে আমি পাঠশালায় এলাম, সেখানে আমি হাতে কলমে ফটোগ্রাফি শিখলাম। হ্যাঁ, আসলে শেখার ব্যাপারটা হয় কি, যে নিজের কাছ থেকে শেখা, নিজের চেষ্টা থেকে শেখা, সেটা আমি নিরন্তর করে গেছি আর কি। অবশ্যই। তো ফটো জার্নালিজম এই বিষয়ে তো আপনার পড়াশোনা ছিল। জি। তো আমি বলবো যে এখনকার যদি আবহাওয়ার কথা বলি, তার থেকেও বেশ ডিফারেন্ট। কারণ এখন হয়তো দেখা যাচ্ছে অনেকেই ফটো সাংবাদিকতায় আসছেন, তারা কাজ করছেন, কিন্তু তারপর আমাদের সমাজের পরিপ্রেক্ষিতে বলা যায় এই কাজগুলো অনেকটা চ্যালেঞ্জিং। কারণ আমরা দেখি যে গদ বাঁধা পথেই হাঁটতে সবাই চান, এবং সবাই হাঁটতে চাইলে তাকে উৎসাহ দেওয়া হয় বেশি। যে একটু ট্র্যাকের বাইরে যেতে চায় তাকে সেভাবে উৎসাহ দেওয়া হয় না। তো আপনার ক্ষেত্রে ব্যাপারটা কি এরকমই ছিল? না, তা তো ছিলই। যে আমি যখন আলোকচিত্র সাংবাদিকতায় আসি, তখন তো অনেকেরই মানে খুবই মাথা নষ্ট। বিশেষ করে আমার পরিবারের যত না মাথা নষ্ট, তার চেয়ে বেশি মাথা নষ্ট হচ্ছে পাশের বাড়ির মানুষের। অনেকেরই ধারণা হচ্ছে গোল্লায় গেল, যে ছাত্র ভালো, এই সে অংশুক নানা কিছু। কিন্তু এই ছেলে কেন মানে আলোকচিত্র সাংবাদিকতায় আসবে? সবাই চায় যে একটা কনভেনশনাল চাকরি যেরকম করে দেখে আর কি। তো এইটা নিয়ে ধরেন আমার মাকেও নানা রকম কথা শুনতে হয়েছে, আমার বাবাকেও নানা রকম কথা শুনতে হয়েছে সেরকম। তো আমার ব্যাপারটা ছিল কি, যে আমি যেটা করতে চাই সেটা আমি করবই। আমার কাছে মনে হচ্ছে যে আলোকচিত্র হচ্ছে কি, যে আলোকচিত্র হচ্ছে যে মানবিক সংবেদনশীলতা প্রকাশের সবচেয়ে কার্যকারী মাধ্যম হচ্ছে আলোকচিত্র সাংবাদিকতা। এবং ওই যে বললাম যে প্রতিবাদ, এবং আমি কিন্তু সবসময় চেয়েছি মানুষের কাছাকাছি থাকতে। এবং ধরেন যে রবীন্দ্রনাথ, কেন রবীন্দ্রনাথ? কারণ উনি হচ্ছেন যে সারা জীবন মানুষের কাছাকাছি ছিলেন, মানুষের মনের কথাগুলো ঈশ্বরের মতো বলে গেছেন, সেই কারণে রবীন্দ্রনাথ। তো আমার ধরেন এই যে লেখালেখি কিংবা আলোকচিত্র সাংবাদিকতা কিংবা গবেষণা, আমি সবকিছু কিন্তু আমার বিষয়বস্তু মানুষের জন্য করি। তো আমার কাছে হচ্ছে যে আমি মানুষের সঙ্গে থাকতে চাই, এবং সেই কারণেই কিন্তু ধরেন এইরকম মানে ভিন্ন প্রতিকূল পরিবেশে মানে আলোকচিত্র সাংবাদিকতার মতো একটা মানে ভিন্ন পেশাকে বেছে নেওয়া। হ্যাঁ, কারণ ধরেন আমি এই পেশায় থাকলেই আমি যে কোনো মানুষের সঙ্গে আমার মানে একটা অ্যাক্সেস থাকে, কিংবা আমি অন্য কোনো প্রফেশনে গেলে সেটা অ্যাক্সেস থাকতো কিনা সেটা সন্দেহ। আচ্ছা, তো সেই কারণেই চুজ করা, এবং পথটা বন্ধুর হলেও চলছেন আপনি এখনো।
কিন্তু এখন তো বন্ধু আমার লাগছে না, জি, জি। কারণ আমি তো এটাকে মনেই করেছি যে এটা তো কঠিন পথ। অবশ্যই। এই পথটা যে পাড়ি দিতে হবে সেটা তো আমি জেনে শুনে আসছি। এমন না তো যে আমাকে কেউ জোর করে বলছে না, তুমি না, এই না। প্রফেশনে যাও, জি, এটা তো জি, আমি জেনে জেনেই অবশ্যই। আসছি। নিজের ইচ্ছাতে, হ্যাঁ, নিজের আসলেই। ইচ্ছায় আসছি। তো যার ফলে হচ্ছে কি যে আমি এক ধরনের মানে এনজয়ের মধ্যেই থাকি, কারণ এই কাজটা করতে তো আমি ভালোবাসি। জি, জি, অবশ্যই। এবং ভালো লাগার কাজটি করতে যদি পেশা হিসেবে নেওয়া যায় তাহলে এটার মতো আসলে আনন্দের ব্যাপার আর নেই। হ্যাঁ, ধরেন আপনি আপনার প্রিয় মানুষকে আপনি খুব কাছে পেলেন, হ্যাঁ, কিংবা প্রিয় বইটা আপনি পড়তে পারলেন, হ্যাঁ, বা প্রিয় কিছু খেতে পারলেন, তো জি, জি, জি। প্রিয় যে কোনো কিছু করতে পারলেই তো আপনার এক অবশ্যই, ধরনের ভালো ভালো লাগা লাগাটা কাজ থাকবেই। করবে। হ্যাঁ, তো আপনি প্রিয় কিছু যদি করতে পারেন, সেটা নিজের মতো করে স্বাধীনভাবে করতে পারেন, সেটার তো একটা ভিন্ন রকম অবশ্যই, একটা ইয়ে থাকে। অবশ্যই। তো ভাই আমরা আরো কথা বলবো, তবে একজন বন্ধু ফোন করেছে, তার সাথে কথা বলে আসি। Please. হ্যালো, হ্যালো, আমি মেহেতা। কেমন আছো বন্ধু? ভালো আছি। বন্ধু তুমি কোন ক্লাসে পড়ছো? ক্লাস 8, ক্লাস 8। এখন বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? খেলার মাঠ। খেলার মাঠ। ঠিক আছে, খেলার মাঠ থেকে তোমার জন্য থাকছে প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে 2015-16 মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লেস্টার সিটি ক্লাবের বর্তমান কোচ কে? অপশন ক ক্লদিও রানিয়েরি, অপশন খ লুই ফন গাল, অপশন গ ইউর্গেন ক্লপ। দ্রুত বলতে হবে। লুইন ফোর্নাল। অপশন খ লুই ফন গাল নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন ক ক্লদিও রানিয়েরি, ইতালির। আরো একজন বন্ধু আছে। হ্যালো, হ্যালো আপু, আমি অঙ্কিতা। কেমন আছো অর্পিতা? হ্যাঁ, ভালো। অর্পিতা তুমি কোন ক্লাসে পড়ছো? ক্লাস 8-এ। ক্লাস 8-এ। আচ্ছা, এখন বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? আপু, জীব জগৎ। জীব জগৎ। ঠিক আছে, জীব জগৎ থেকে থাকছে তোমার জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে হৃৎপিণ্ডের অলিন্দের সিস্টোলের সময়কাল কত? অপশন ক 0.3 সেকেন্ড, অপশন খ 0.1 সেকেন্ড, অপশন গ 0.5 সেকেন্ড। অপশন খ 0.1 সেকেন্ড। অপশন খ 0.1 সেকেন্ড, এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। জাইলেম টিস্যুর গঠনের উপাদান নয় কোনটি? অপশন ক ট্রাফিড, অপশন খ সঙ্গী কোষ, অপশন গ ভেসেল। আপু, এটা ক ট্রাফিড। অপশন ক ট্রাফিড নিলাম, কিন্তু আপু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন খ সঙ্গী কোষ। তো ভাই আজ আমরা কথা বলছিলাম আপনার সাথে, আপনার প্রফেশন নিয়ে কথা হচ্ছিল। তো আপনি বলছিলেন যে আপনি শেখা শুরু করেছিলেন চঞ্চল মাহমুদ ওনার কাছ থেকে। তো আর কাকে কাকে আপনি শিক্ষক হিসেবে পেয়েছেন? আমি তো পাঠশালার তৃতীয় ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা। আমি শিক্ষক হিসেবে যাদেরকে পেয়েছি, দুইজন মানুষের নাম না বললেই নয়। একজন আজির রহিম পিউ, আচ্ছা, আরেকজন আনিসুর রহমান। তো এই দুইজন মানে কেউ এখন আর নাই, কিন্তু এই দুইজন না থাকলে আমরা ফটো সাংবাদিকতা করতাম কিনা, কিংবা এই প্রফেশনে থাকতাম কিনা, মানে সেটা খুব সন্দেহ ছিল। হ্যাঁ, অবশ্যই। তারা হচ্ছে আমাদের আসলে একজন স্বপ্নের শিক্ষক আর কি, যে আমাদের কি বলে মেন্টর বলতে যেটাকে বোঝায়। হ্যাঁ, যে এই দুইজন মানুষের প্রাণান্ত চেষ্টা, এবং এরা যে কিভাবে আমাদের উদ্বুদ্ধ করেছে বুঝছেন, মানে আমরা তো এমনিতেই ধরেন কি বলে যে এমনিতেই করতে চাইতাম, এর মধ্যে এটা মানে কি বলে যে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো অবস্থা। তো এই দুইজন মানুষ নেই, এই দুইজন মানুষের কথা আমাদের খুবই মনে পড়ে। আর আসলে হয় কি যে এই মানুষ দুইটা ধরেন আজকে যারা আমাদের সময় এখন যারা প্রতিষ্ঠিত ফটোগ্রাফার, এদের বেশিরভাগ আলোকচিত্রের শিক্ষক তারা, এবং দেখেন যে এরা একজনের মৃত্যুর কিছু সময় পরেই আবার আরেকজনের মৃত্যু হলো। বোধহয় জীবনটা আসলে এরকমই, মানে টান যেটাকে বলে আর কি। তা আমরা নিরন্তর এদেরকে ফিল করি। এছাড়া আমাদের শিক্ষক হিসেবে শহীদুল আলম আছেন। শহীদুল আলমের কথা বলতেই হয়, কারণ উনি না থাকলে আসলে বাংলাদেশে আলোকচিত্র চর্চা এভাবে মানে হতো কিনা সেটা। অবশ্যই অবশ্যই। মনিরা মুর্শিদ মুন্নি আমাদের শিক্ষক। আমাদের যে আসলে কত শিক্ষক, কতজনের নাম বলবো আসলে সবার কাছ থেকেই শেখা হয়েছে না। যখন আসলে নাম মনে করতে চাই না, তখন আসলে নাম মনে পড়ে না। আর যখন আসলে খুব একান্তে ভাবি, তখন মনে হয় কি যে এত শিক্ষক, আসলে শিক্ষক হচ্ছে কি যে দুনিয়াটাই মনে হয় যে শিক্ষক। ধরেন আর আলোকচিত্র সাংবাদিকতা জীবনের সঙ্গে আলিঙ্গন করতে গিয়ে বা এর সঙ্গে ইয়ে করতে গিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে যে প্রকৃতি হচ্ছে শিক্ষক। মানে একটা বস্তির শিশুর কাছ থেকে কত কিছু শেখা যায়। আসলে পুরো সমাজে এই শিক্ষার অনেক কিছু ছড়িয়ে আছে। তোমাদের সাথে আছি আমি এশা, এবং কথা হচ্ছিল আজকের অতিথি আলোকচিত্রী শাহাদাত পারভেজের সঙ্গে। তো ভাইয়া কথা হচ্ছিল আপনার পেশা নিয়ে, আলোকচিত্র নিয়ে প্রসঙ্গে কথা হচ্ছিল। আপনার শুরুটা তো বেশ অনেকদিন আগে হয়েছে, 1989, এবং এখন চলছে 2016। তো এতটা বছরে আমি যদি আপনার কাছে জানতে চাইছি, ফটোগ্রাফি এই বিষয়টাতে টেকনোলজির তো অনেকটা পরিবর্তন এসেছে, তো এই পরিবর্তনগুলোকে আপনি কিভাবে দেখছেন?
আসলে মানে পরিবর্তন তো মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে আপনাকে নিরন্তর মানে পরিবর্তন করতে হবে। আর জীবন মানে হচ্ছে কি, জীবন মানে হচ্ছে কঠিন ধৈর্যের নাম হচ্ছে জীবন। হ্যাঁ, একদম। আর এই যে যে চলমান যে পরিস্থিতি, হ্যাঁ, যে যে যা চলছে, হ্যাঁ, সেটাই হচ্ছে যে আপনাকে পরিবর্তনের দিকে আগিয়ে নিয়ে যাচ্ছে। আগে ধরেন আমি যখন ফটোগ্রাফি শুরু করেছিলাম অ্যানালগে শুরু করেছিলাম, এখন ডিজিটাল। কারণ আমি যখন ফটোগ্রাফি অ্যানালগে করতাম তখন সবাই অ্যানালগেই করতো, সে সময় একটা ছক বাঁধা নিয়ম ছিল। এখন সবাই ডিজিটালে চলে আসছে, এখন আমরাও ডিজিটালে চলে আসছি। তো যার ফলে হয়েছে কি যে ডিজিটাল মানে হচ্ছে কি সময়টাকে অনেক বেশি কমিয়ে দিচ্ছে বা দ্রুত ছবিটাকে ইয়ে করে। আগে তো ধরেন ছবিটা তুলতে হতো, তারপরে ডেভেলপমেন্ট, প্রিন্ট, দেন অফিস, হ্যাঁ, এসে একটা ইয়ে ছিল। আর এখন হচ্ছে কি যে আপনি মানে মুহূর্তের মধ্যেই ছবি তুলতে পারছেন, দেখতে পাচ্ছেন এবং দ্রুত পাঠিয়ে দিতে পারছেন। এখন যে ছবিটা তুলছেন আপনি চাইলে এখনই সেটা আপনার সম্পাদকের টেবিলে মানে চলে যাচ্ছে খুব দ্রুত। হ্যাঁ, সময় এগিয়েছে, কারণ পৃথিবীটাই তো বদলে গেছে, কারণ পৃথিবীটা তো আসলে ভিজুয়াল হয়ে গেছে, পৃথিবী দৃশ্যমান হয়ে গেছে। হ্যাঁ, এখন ছবির জগৎ, সমগ্র পৃথিবীটাই ছবির জগৎ। তো একটা সময় ধরেন যে ছবি তোলা কিংবা ক্যামেরা, এটা মানুষের একটা মানে কি বলে যে একটা নাগালের বাইরে ছিল, একটা স্বপ্ন হয়ে ছিল। তো এখন কিন্তু চাইলেই মানে যে ফটোগ্রাফি কিংবা ছবি তোলা খুব হাতের নাগালে চলে আসছে। তারপরে মোবাইল, সেলফি সবকিছু মিলে হচ্ছে কি যে আপনি চাইলেই আপনার ইয়েটা বন্দি করতে পারেন। অথচ মাঝে মাঝে আমার খুব মনে হয় যে ওই সময়টা কেন নাই, থাকলে কত ভালো হতো, তাই না? তো আমরা ছবি মানে হচ্ছে কি যে একটা সময়কে ধরে রাখা। তো সেটা খুব ভালো হলো যে এখন সময়টাকে ধরে রাখা যাচ্ছে। সময়টা মানে যে যেমন ধরেন যে আমার শৈশবের অনেক মোমেন্ট নাই, হ্যাঁ, বিকজ অফ ক্যামেরা অত আমার বাবার কাছে ছিল না। কিন্তু ধরেন আমার মেয়েরা কিন্তু কোনো কিছু মিস করবে না, মানে প্রতিদিন ওদের ছবি আমি তুলছি, ফেসবুকে আপ করছি কিংবা করছি না, তো ও কিন্তু ওর শৈশবটা, ওর বেড়ে ওঠাটা ও কিন্তু দেখতে পাবে এবং ও যখন বড় হবে ও কিচ্ছু মিস করবে না, আমি যেটা করে নিই। তো এখন মিস করার মধ্যে আসলে ভালো লাগা আছে না মিস না করার মধ্যে ভালো লাগা আছে, এটা আসলে সময় বলে দিবে। আচ্ছা, সেটা তো বটেই। তো ভাইয়া, এটা তো আমরা তো অনেকটা কথা বললাম আপনার আলোকচিত্রী এই পরিচয়টা নিয়ে। তো এবার আমি শুরুতে বলছিলাম যে আপনার আরো একটা পরিচয় আছে, আপনি গবেষণাধর্মী লেখার সাথে যুক্ত আছেন। তো সেই প্রসঙ্গে আসতে চাই। খুব কিছুদিন আগে এপ্রিলে আমরা আপনার কাছ থেকে একটি বই পেয়েছি, একটি বিদ্যালয়ের বৃত্তান্ত। আমার হাতেই আছে, আমি একটু বন্ধুদের দেখাতে চাই, বন্ধুরা নিশ্চয়ই দেখতে পাচ্ছে। তো এই বইটি আমি যতদূর জানি আপনার নিজের বিদ্যালয় যেটি, সেটার গল্পটা, সেটার যে শুরুর গল্প, অনেক পুরনো একটি বিদ্যালয় এটি। তো এই বইটা লেখার আগ্রহটা কিভাবে পেলে? নিজের স্কুল বলেই কি, নাকি অন্য আরো কোনো কারণ আছে? আসলে আমি যেই স্কুলটা নিয়ে লিখেছি সেটা আমার স্কুলে, যে স্কুলে আমি পড়েছি। আর ধরেন স্কুল নিয়ে কিন্তু মানে ছাত্রদের এক ধরনের বাড়াবাড়ি আছে, বিশেষ করে হাই স্কুল। প্রাইমারি স্কুলে খুব ছোট থাকে, আর যখন আপনি কলেজে যান তখন আপনি একটু বড় হয়ে যান। কিন্তু এই বয়সটাই আপনি যখন হাই স্কুলে পড়েন সেই সময়টাই কিন্তু স্কুলের প্রতি এক ধরনের অন্যরকম একটা টান থাকে। তো আমার স্কুল মনের বিকাশের অনেকটা কিছু হয়ে যায় এই সময়টাতে, এবং মানে আমার ওই সময়টায় মনে হয়েছে পৃথিবীটা আমি ধাপিয়ে বেড়াতে চেয়েছি। তো আমি যখন মানে আমি ধরেন আমার বাড়ি থেকে স্কুলটা দেখা যায় খুব কাছাকাছি স্কুল। আচ্ছা, এটা কোন জেলায়? এটা মুন্সিগঞ্জের গজেরিয়ার ভবেরচর ওয়াজির আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়। এটা 80 বছরের পুরনো একটা স্কুল, 1937 সালে প্রতিষ্ঠিত। তো হলো কি যে আমি আমার বাড়ি থেকে স্কুলটা দেখা যায়। তো আমাদের বাড়িতে আপনার ওই গোলকচাপা ফুল গাছের উপর দিয়ে প্রতিদিন সূর্য উঠতো, আমি দেখতাম। তো আমাদের বাড়ির উঠোনের সামনে দিয়ে রোজ ছেলেমেয়েরা স্কুলে যায়, মানে দেখে আমারও যেতে ইচ্ছে করে। কিন্তু ওই বয়সে স্কুলে যাওয়ার মতো বয়স আমার আসলে হয়নি। তো আমি আসলে আমার সারাক্ষণই স্কুলটা নিয়ে আমি একটু ঘরের মধ্যে থাকি যে কবে যাব স্কুলে, কবে বড় হব। তো সত্যি একদিন প্রাইমারির গন্ডি পেরিয়ে আমি গিয়ে সেই স্কুলে গিয়ে ভর্তি হলাম এবং আমি এই স্কুল সম্পর্কে জানতে চাই। বাবা অল্প স্বল্প বলতে পারে, কিন্তু পুরোটা কারোই মাথায় নেই। তো স্কুলের যখন 72 বছর হলো তখন একটা 72 বছর পূর্তি অনুষ্ঠান করা হলো। তো সে সময় আমাকে সেই কমিটি ওই একটা এই বিদ্যালয়ের একটা স্মরণিকা সম্পাদনা করার মানে কথা বলে, তখন আমি 1 মাস তড়িঘড়ি করে নানা ইনফরমেশন সংগ্রহ করে আমি সম্মিলন নামে একটি সংকলন সম্পাদনা করি। তাতে আসলে আমার প্রাণের ক্ষুধা মিটে নাই। তো আমি চেষ্টা করেছি যে কেমন করে স্কুলটা হলো সেটা নিয়ে আমার আসলে এক ধরনের মানে গবেষণা করতে চাই। তারপরে আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আমি
এর কেমন করে ইয়ে হলো, নানা জনের সঙ্গে আমি ইয়ে করি, কিন্তু কাজটা মনে হচ্ছিল কঠিন, 80 বছরের জার্নি সবকিছু স্কুলের নথিতে পেয়ে যাবো। জি, জি, জি। কিন্তু সত্যি বলতে যেটা যে স্কুলের আসলে দলিলের মূল কাগজপত্র ছাড়া কোনো কিছুই নেই। আচ্ছা। 88 বন্যা সবকিছুই নষ্ট করে আচ্ছা, দিয়েছে। আচ্ছা। তো সেই স্কুলটা হওয়ার নেপথ্যে অনেক মানে গল্প আছে। সেটা হচ্ছে যে ব্রিটিশ আমলের শেষ সময় 1937 সালে যে স্কুলটা তখন আমাদের অঞ্চলটা খুবই প্রান্তিক ছিল, আচ্ছা, একদম গহীন ছিল, হ্যাঁ। এবং তখনও আমাদের সেই পরিবর্তনটা আনার জন্য একটা হ্যাঁ স্কুল আমাদের প্রতিষ্ঠার আমাদের ইচ্ছা। মানে আমাদের এই গজেরিয়া আজকে উপজেলা, তখন সেটা মানে উপজেলার মর্যাদা ছিল না, আচ্ছা। একটা আউটপোস্ট ছিল, নৌপাড়ি ছিল। তো সে সময় আসলে হচ্ছে কি যে সে সময়ে আপনার 300 বর্গমাইল মুন্সিগঞ্জে প্রায় 6 বর্গমাইল এলাকায় একটি করে স্কুল ছিল, আচ্ছা, আচ্ছা। 2 বর্গমাইল এলাকায় একটি করে প্রাইমারি স্কুল ছিল, কিন্তু 51 বর্গমাইল আমরা উত্তরটা গজেরিয়ায়। শুনি, একজন বন্ধু অপেক্ষা করছে, তার সাথে কথা বলেন তারপর। হ্যালো, কে আছে আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আপু আমি আকিব। কেমন আছো? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ভাইয়া তুমি কোন ক্লাসে পড়ছো? ক্লাস 6। ক্লাস 6। এখন বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করবো? খেলার মাঠ। খেলার মাঠ, ঠিক আছে। খেলার মাঠ থেকে থাকছে তোমার জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে পুরুষ এককে শীর্ষে রয়েছেন অপশন ক লিন ড্যান, অপশন খ চেন লং, অপশন গ হু ইউন। আপু অপশন গ হু ইউন। অপশন গ হু ইউন নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল চেন লং। তিনি চীনের এবং তার পয়েন্ট হচ্ছে 90,701। তো ভাইয়া যেটা শুনছিলাম স্কুলে সেই গল্পটাই, যে বলছিলেন যে তখন একদমই স্কুল আপনাদের 2 বর্গ মাইলে একটি প্রাথমিক স্কুল এরকম ছিল, তো তারপরের গল্পটা। কিন্তু গজেরিয়া ছিল 51 বর্গ মাইলের আয়তনের একটা অঞ্চল, কিন্তু সেখানে একটা স্কুলও ছিল না, বিকজ অফ এটা ছিল আসলে মুন্সিগঞ্জ থেকে একটা বিচ্ছিন্ন দ্বীপ। আচ্ছা আচ্ছা। তো সে সময় আসলে সে সময় এলাকার মানুষ চাইলো যে সেখানে একটা স্কুল হোক, আচ্ছা কিন্তু সেখানকার একজন মানে নায়েব, জমিদারদের নির্বাচিত নায়েব, উনি চাচ্ছিলেন না যে এখানে স্কুল হোক, আচ্ছা, আচ্ছা। কারণ স্কুলটা হলে ওনার প্রভাব প্রতিপত্তিতে বাধা পড়বে, লোকজন যখন শিক্ষিত হয়ে জি, যায় জি। তখন এটা হলো। তো সে সময় আসলে এরকম ছিল, মানুষ আসলে তাদের দ্বারা এতটাই মানে নিষ্পেষিত বা নির্যাতিত ছিল যে ওনাদের যে কাচারিঘর, এই কাচারিঘরের সামনে দিয়ে মানুষ জুতা পরে মানে হাঁটতে পারতেন না। পায়ে যেতে হতো। কেউ যদি মানে জুতা পরে যেতেন তাকে ধরে মানে একদম মাথায় তুলে আছাড় আচ্ছা মারতেন। আচ্ছা। তো মানুষ দেখলো যে এই রকম পরিস্থিতি আসলে মুক্তি দিতে পারে এডুকেশন, শিক্ষা। আচ্ছা। তখন তারা একটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মানে প্রতিষ্ঠার মানে স্বপ্ন দেখলো, এবং এই উদ্যোগে এগিয়ে আসলেন একজন স্থানীয় একজন মানে হৃদয়বান ব্যক্তি। উনি একজন ক্ষুদ্র জমিদার পাশের, তো উনি আসলেন, কিন্তু উনি যেহেতু পাশের অঞ্চলের জমিদার, যার ফলে উনি ছিলেন বাউসিয়া অঞ্চলের জমিদার। তো আর এই স্কুলটা হচ্ছে ভবেরচরে। তো ভবেরচরের এই জমিদারের নির্বাচিত নায়েব কোনোভাবেই চাইলেন না যে ওনার এখানে স্কুলটা হোক। তো তারা দুজন কিন্তু খুবই মানে কাছাকাছি আত্মীয় ছিলেন, কিন্তু কঠিন প্রতিপক্ষে পরিণত হয়। তখন যেটা হলো যে স্কুলটা হলো একটা ছনের গড়ে কোনো রকম স্কুলটা মানে চললো, হ্যাঁ। তোমাদের সাথে আছে আমি এশা, এবং কথা হচ্ছিল আজকের অতিথি আলোকচিত্রী শাহাদাত পারভেজের সঙ্গে। আমরা আরো কথা বলবো, তবে এই মুহূর্তে একজন বন্ধু অপেক্ষা করে আছে ছবির গ্যালারি খেলার জন্য। হ্যালো হ্যালো, হ্যালো আপু, আমি রিয়া। কেমন আছো? ভালো। আপু তুমি নিশ্চয়ই জানো তোমার জন্য এখন থাকছে ছবির গ্যালারি, এবং ছবির গ্যালারি থেকে তোমার জন্য থাকছে প্রথম প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে ইনি এবারের সিরিয়া লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোল করেন, তার নাম বলো। অপশন ক পল পগবা, অপশন খ পাওলো দিবালা, অপশন গ গঞ্জালো হিগুয়েন। দ্রুত আপু বলতে হবে। গ গঞ্জালো। অপশন গ গঞ্জালো হিগুয়েন নিলাম, এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য, এবং অন্য বন্ধুদের জানিয়ে রাখছি গঞ্জালো হিগুয়েন মোট 36টি গোল করেন। এবার বন্ধু তোমার জন্য থাকছে দ্বিতীয় প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে এই আটলান্টিক মহাসাগরের দ্বীপটির নাম বলো। অপশন ক সেন্ট হেলবা, অপশন খ সেন্ট হেলেনা, অপশন গ আমিজুরি। আপু এটা ক সেন্ট হেলেনা। অপশন ক সেন্ট হেলবা নিলাম, কিন্তু আপু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন খ সেন্ট হেলেনা। তো ভাই আবার আপনার কাছে ফিরছি। আমরা আগে শুনছিলাম আপনার স্কুলের সেই গল্পটা, 1937-এ কোন রকম স্কুলটি শুরু হলো, তারপরের গল্পটা। তারপর 2 বছর কোনো রকম চললো, স্কুলটা বন্ধ হয়ে যাচ্ছিল। 1939 সালে গজেরিয়া আবার চলে আসলো মুন্সিগঞ্জের আচ্ছা, আচ্ছা। অধীনে, আগে ছিল ত্রিপুরা। ত্রিপুরাতে।
সে সময় এসডিও ছিল ওয়াজির আলী। নতুন এলাকা পরিদর্শনে আসলেন কাচারি করে, তখন সাধারণ মানুষ তার কাছে গিয়ে বললেন যে স্যার আপনি যদি এর পাশে না দাঁড়ান স্কুলটা বন্ধ হয়ে যাবে। উনি স্কুলটার পাশে দাঁড়ালেন এবং উনি আসলে ছিলেন হচ্ছে শেরে বাংলাকে ফজলুল হকের জামাতা এবং ভাইগা। উনি এই স্কুলের প্রতিষ্ঠাতাকে নিয়ে চলে গেলেন কলকাতা এবং একদিনের মধ্যে স্কুলটা এফিলিয়েশন পেয়ে গেল। এবং উনি স্কুলের পাশে দাঁড়ালেন এবং এই স্কুলের প্রতিষ্ঠা হওয়ার কারণে হচ্ছে যেটা হলো যে একটা এলাকায় শিক্ষার আলো জ্বলে পরিবর্তন চলে আসা। এবং মানে আমার বই লেখার উদ্দেশ্য হচ্ছে যে একটা স্কুল তৈরির ফলে একটা মধ্যবিত্ত সমাজে কেমন করে শিক্ষিত সমাজটা তৈরি হলো। এবং জানেন কিনা যে এই স্কুলের মানে শিক্ষকদের মানে বায়োগ্রাফিগুলো অলিখিত ছিল যারা শুরু থেকে ছিলেন, এবং তারা এই স্কুলটা মানে দাঁড় করানোর জন্য এত কিছু করেছে, তাদের বায়োগ্রাফি অলিখিত ছিল এবং তাদের গল্প লিখতে আমি বারবার আমার চোখ ভিজে গেছে। আমার মেয়ে মাঝে মাঝে আমি যখন লিখছি কম্পিউটারের সামনে আমার চোখ ভিজে যাচ্ছে। আমার মেয়ে এসে বারবার বলে বাবা তুমি লিখো আর কাঁদো কেন। মানে হচ্ছে কি যে আমি আসলে ভেতর থেকে লেখার চেষ্টা করেছি এবং আমি তো আসলে ওইভাবে ভেবেচিন্তে লিখি নাই, আমি আমার লেখার জন্য লিখেছি। আমার মনে হয়েছে যে স্কুলের উপর আমার এক ধরনের একটা মানে পড়াশোনার একটা দায়বদ্ধতা আছে এবং সেই দায়বদ্ধতা থেকে সেটা থেকে করেছি, কিন্তু আমি এত ভেবেচিন্তে লিখি নাই। পরে শোনা গেল যে কোনো বিদ্যালয়কে ঘিরে ব্যক্তিকেন্দ্রিক এই ধরনের গবেষণা দেশে সম্ভবত এটাই প্রথম। আমি খুবই ভালো লাগলো জেনে। তো ভাইয়া এটা তো গেল আপনার এই সম্প্রতি প্রকাশিত বইটির কথা। তার কিছুদিন আগে 5-6 মাস আগে আরেকটা বই আমরা পেয়েছি আপনার কাছ থেকে, শেকড়ের খোঁজে। তো সেটার প্রেক্ষাপটটা সম্পর্কে খুব ছোট করে যদি একটু বলতেন। হ্যাঁ, একটু বলে নেই যে আসলে শেকড়ের খোঁজে যে বইটা বেরিয়েছে 5-6 মাস আগে, সেটার মূল বিষয় ছিল যে 400 বছর আগে কেমন করে নদীর বুক থেকে একটা চর জেগে উঠলো এবং যেই চরে আমার জন্ম, এই স্কুলটা যেখানে সেই চরটাও সেখানে। তো সেই চরটা আমি দেখলাম যে 400 বছর আগে মোগল আমলের মাঝামাঝি সময়ে মানে 1608-এর পরে এই চরটার জন্ম। এখন যেটা জনবহুল গজেরিয়া, প্রথমে হয়তো এটা গজেরিয়া ছিল না, নাম ছিল ভবচর। মানে তখন তো মেঘনা আসলে নদী ছিল না, মেঘনা ছিল সাগর, প্রমত্তা ভীষণা। সেই মেঘনা যখন চর পড়লো তখন চারপাশের সাধারণ মানুষ, প্রান্তিক ভূমিহীন মানুষ কিংবা কৃষক, জেলে, এই মানুষগুলো এসে বসতি তৈরি করলো। তা আমি চিন্তা করলাম যে আসলে এটা তো হলো, কিন্তু সে সময় মুঘলদের কাছ থেকে কেউ না কেউ তো পত্তনি পেল, তারা কারা, আসলে শিকড়ের খোঁজ বলতে আমি আমার নিজের শেকড়টাকেই খোঁজার চেষ্টা করেছি। মানে হয় কি যে তখন আমি চেষ্টা করলাম যে আমি দলিলপত্র সংগ্রহ করার চেষ্টা করলাম। তো 16 বছর আগে যে দলিলপত্র দেওয়ার মতো বয়স কিংবা কোনো কিছুই আমার ছিল না। তো যেটা হলো যে এটা আসলে মানে দলিলপত্র হচ্ছে যে আপনার নাভিটা পোতা আছে কিন্তু দলিলের মধ্যে, কারণ দলিল হচ্ছে মানুষের আত্মার মতো। আপনার আত্মাটা যেমন নিজের খাঁচায় সুরক্ষিত রাখেন, দলিলও কিন্তু মানুষ সিন্ধুকে সেভাবে সুরক্ষা করে। তো তারপরে ধরেন এই দলিলগুলো একটা পর্যায়ে তাদের সামনে যেতে যেতে যে আমার কথা বলার পরে তারা আমাকে এতগুলো দলিল দিলেন, সেটা যদি এখন পাল্লায় মাপ দিই সেটাও 4 কেজির কম। তো সেগুলো জোড়া দিয়ে আমি একটা করার চেষ্টা করেছি। এই বইটা বের করেছে সংবেদ, আর একটি বিদ্যালয়ের বৃত্তান্তটা বের করেছে অ্যাডন পাবলিকেশন। তো অনেকে আমাকে গবেষক বলে নিয়ে বলেন, আমি আসলে গবেষক কিচ্ছু না, আমি আসলে প্রাণের টানে লিখতে চাই। তো আপনার কাছ থেকে প্রাণের টানে আপনি লিখছেন, গবেষণাধর্মী লেখা আমরা পাচ্ছি এবং আপনার তোলা ছবিও আমরা দেখছি, নিয়মিতই আমাদের চোখের সামনে আসছে পত্রপত্রিকার মাধ্যমে। কিন্তু তারপরও এই যে মানে আমি বলতে চাই যেটা যে আপনার হয়তো পত্রিকাতে আপনার ছবি আমরা দেখছি, একটি ছবি দেখছি, কিন্তু সেই একটি ছবির পিছনে আরো অনেকগুলো ছবি তোলা হচ্ছে। তো সেগুলো নিয়ে আমাদের জন্য, আমরা যারা জানতে চাই, দেখতে চাই, তাদের জন্য এক্সিবিশনের কি খবর? আসলে মানে এক্সিবিশন বলতে মানে বিষয়টা এরকম না যে গ্যালারির দেয়ালেই সেটাকে হ্যাং করতে হবে। এক্সিবিশন মানে যে প্রতিদিন যে আমার ছবি আপনারা সংবাদপত্রে দেখছেন সেটাও কিন্তু একদম এক্সিবিশন মানে তারপরেও তার পেছনের যে ছবিগুলো আছে, হ্যাঁ তারপরেও মানে হয় কি যে এইটা যেটা হবে যে এক্সিবিশনের চিন্তা আমার মাথায় আছে, তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমি একটা বই লিখছি, সেটা হচ্ছে আলো একা গল্প, যে আমার তোলা 50টা ছবির নেপথ্যের গল্প। আগে হয় কি যে আপনারা এক ধরনের মানে একটা গল্প পড়ে একটা ছবিকে কল্পনা করতেন, আর এখন হচ্ছে যে সেই ছবিকে দেখে আপনি গল্পের ভিতরে যাচ্ছেন, যে একটা ছবি তোলার পেছনের যে কত সুন্দর সুন্দর গল্প হতে পারে, সেটা মানে আপনারা আশা করছি যে বছরখানেকের মধ্যেই পাবেন। আচ্ছা, চমৎকার। তো ভাইয়া ভালো লাগলো আপনার কাছ থেকে জেনে যে আপনি বই লিখছেন। তারপরও বই লেখার পাশাপাশি জানতে চাই যে যদি আমাদের যারা আপনার ভক্ত আছি তাদের যদি একটু বলে দেন যে এক্সিবিশনটা কবে নাগাদ হতে পারে। আর এক্সিবিশন করতে তো আসলে কোনো মানে এক্সিবিশন করার মতো তো ছবি আছে। এক্সিবিশন মানে হচ্ছে কি যে আপনার ভাবনাগুলোকে একটা জুটবদ্ধ করে একটা জায়গায় সাজিয়ে দেয়া। তো সেটা
নিশ্চয়ই, মানে আপনি আপনাদের জন্য মানে পাঠকদের জন্য একটা এক্সিবিশন 1 বছরের মধ্যেই হয়তো আচ্ছা, চমৎকার। একটা করার চেষ্টা করবো আর কি। যদিও আমি ওইভাবে এক্সিবিশন আসলে হয় কি এক্সিবিশন তারপর আমরা চাই আপনার কাছ থেকে এরকম কাজ পেতে এবং আপনার প্রদর্শনীতে সেভাবে যে দল বেঁধে যে ছবিগুলো দেখতে দেয়ালে ঝুলানো হ্যাঁ অবস্থাতে সেটার আবার এক ধরনের ইয়ে আছে যে জি, একটা একটা অন্যরকম গ্যালারি আমেজ দেয়ালে আছে। জি, জি। তো ভাই সেটা- আপনাকে সেটা অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার সামনে সবগুলো কাজের জন্য অনেক শুভকামনা রইল। আপনার জন্য শুভকামনা। আপনার সঙ্গে অনেক কথা হলো, অডিয়েন্সকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা মনোযোগ দিয়ে আমার কথা শোনার জন্য। অনেক ধন্যবাদ ভাইয়া। বন্ধুরা, দেখতে দেখতে প্রাণমিল ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে একদম শেষ প্রান্তে চলে এসেছি। দেখা হবে আবার আগামী পর্বে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbt.com। সবার জীবন সুন্দর হোক এই কামনায় শেষ করছি আজকের আয়োজন।